তুমি কিসে চম্পা? আপনাকে তো আজকে একটু অন্যরকম লাগছে। সাথে কে কে আসছে? আপনার পরিচয় ভাই? স্বামী। আচ্ছা, কি নাম বললেন? জাকির? জাহাঙ্গীর মাতুব্বর। জাহাঙ্গীর মাতুব্বর। মাতুব্বর। একটু সোজা হয়ে বসেন। কি নাম আপনার? সুরাইয়া। সুরাইয়া কি হয়? মেয়ে। আপনার পরিচয়? মোহাম্মদ ইমরান হোসেন, ইমরান মুমতাজের ছেলে। ও, যারা আপনার দুই ছেলে মেয়ে না? জি। ভেরি গুড। তো আগে একটু হাজবেন্ডের কাছে যাই। আপনি জানতেন ওনার সম্পর্কে আগে থেকেই যে উনি ছোটবেলায় এরকম হারা গেছে? হ্যাঁ, বিয়ের আগে জানতেন? বিয়ের আগে জানতাম। হ্যাঁ, জানতেন? তো খোঁজাখুঁজি করছিলেন? করার সুযোগ হয়েছে? না। কতটা চাইতে হবে আপনার কাছে ফিরতে? পয়সা দিয়েছে যাবি কেমন বলে। আচ্ছা, আমি একটু ওনার বোধহয় একটু মুখে একটু ইয়ে আছে। আপনি একটু বলেন তো, আপনার কাছে যখন নিউজটা গেল, আমরা যখন ফোনটা দিলাম, তখন থেকে এখন পর্যন্ত কেমন লাগতেছে মনের মধ্যে? হ্যাঁ, ভালো লাগতেছে। আপনি কার সাথে যোগাযোগ করছেন নিজে থেকে? না, আমার ওই চাচি যোগাযোগ করছে আমেরিকা থেকে। আচ্ছা। সেই আমার তো ফোন নাই, আমি তো ওরকম যোগাযোগ করতে পারিনি। কোন চাচি এটা? যেখানে বড় হয়েছে বা পাঠিয়েছে যেখানে? ও আচ্ছা, এখানে যে পাঠিয়েছে আমেরিকায় সে আছে। ওই চাচি সবকিছু অনেক কষ্ট করছে। আচ্ছা। জি, আমার জন্য অনেক করছে। আজকে আপনি কাউকে দেখলে চিনবেন? দেখি। মা তো মারা গেছে আপনি বলছিলেন। জি জি, আমার মা মারা গেছে। মা তো মারা গেছে। জি। বাবা বেঁচে আছে কিনা আমি নিশ্চিত না। আর ভাই বোন তো নিশ্চয়ই নাম মিলছে, সে কারণে আসছে। জি। দেখেন, দেখে যদি চিনতে পারেন তাহলে তো ভালোই হলো। হ্যাঁ, মনে হয় না চিনতে হবে? অনেকদিন আগে। আপনাদের কেমন লাগতেছে? আপনারা কি জানতেন ছোটবেলা থেকে যে আপনার মা এরকম ভাবে? ছোটবেলা থেকে জানতাম, উনি অনেকের কাছে বলতো, শুনতাম ওইটা, তো আমরা কখনো জিজ্ঞেস করি নাই, গুরুত্ব দেন নাই, ওরকম ভাবে গুরুত্ব দিই নাই। পরে আমার নানু, ওনার চাচি যে যাদের কাছে বড় হয়েছে, উনি আমেরিকাতে থাকে, ডক্টরি করে, ফ্যামিলি আমেরিকাতে থাকে, প্রায় 1 বছর যাবত যোগাযোগ করতেছে ভাইয়ের সাথে। তো যোগাযোগ করার পরে আর কি কন্টাক্টে মিলতে ছিল না, আমার নাম্বার নাই, ফোন নাই, এই কারণে পরে এক পর্যায়ে নানু জানতে পারে যে আমি মুমতাজের ছেলে, মানে বড় হয়েছি, ফোন টোন চালাই। পরে আমার সাথে রমজানের আগে যোগাযোগ করার পরে আমি ওনাকে এখানে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনার কাছে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমি পরে ভিডিওটা দেখলাম। ভিডিওটা দেখার পরে আম্মু যে তথ্য দিছে, এই তথ্যতে মানে কোনোভাবেই সম্ভব না। আমার কাছে সেটা খুব মানে আমি ছিলাম না। তো পরে দেখলাম যে 24 ঘন্টা না যাইতে না যাইতেই একটা ফলাফল আর কি চলে আসছে। এইরকম মিরাকল আমাদের আপন ঠিকানায় প্রথম না, এর আগে বহুত ঘটেছে। এটার জন্য যারা বিশেষ করে কষ্ট করছে, যারা টিম মেম্বার আছে, বিশেষ করে আমার নানু, যে এই পর্যন্ত আমাদেরকে খোঁজ দিয়েছে, ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করায় দিয়েছে। এরপরে বিশেষ করে যারা ভিউয়ার্স আছে, তারা দেখে শেয়ার করে, এটা খুবই ভালো লাগে। আমি নিজে থেকেও অনেক ভিডিও শেয়ার করছি দেখার পরে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা যাক কি হয়, আপনার মার কপালে কি অপেক্ষা করছে। তো চলেন, আপনি ভিতরে চলেন, আপনাকে নিয়ে আমরা ভিতরে বসি। আল্লাহ ভরসা। মাঝখানে গিয়ে বসেন। এখানে বসতে হবে আধা ঘন্টার মতো, একা একা বসে বসে। হ্যাঁ, যারা দাবি করে আসছে ওদের সাথে আমি কথা বলবো, বাইরে কথাবার্তা বলে তারপর আমি ভিতরে আসবো, ঠিক আছে? জি। আসসালামু আলাইকুম। এই তিনজনই আসছে? জি। কি নাম আপনার? চম্পা বেগম। চম্পা বেগম। আপনি কি হন মমতাজের? আমি মমতাজ আমার বোন। মমতাজ আপনার বোন। ওনার বাবার নাম কি ছিল? মোহাম্মদ বনু হাওলাদার। বনু হাওলাদার। উনি কি করতেন? উনি বেঁচে আছেন? না, উনি এখনো 2 মাস হয় নাই, মানে 2 বছর হয় নাই। 7 মাসের 27 তারিখে আসলে 2 বছর হবে মারা গেছেন। ছবি আনছেন ওনার? জি, আনছি। ছবিটা বের করেন তো। আচ্ছা, কি করতেন উনি পেশায়? পেশা কি ছিল? আমার বাবা বেঁচে থাকাকালীনে গাছ বাস এগুলো কাটতো, বিক্রি করতো। তারপরে আমাদের ওদিকে আমলকি বাগান আছে, আমলকি বিক্রি করতো। যখন যেটা আর কি, জাল মারতো, নৌকা চালাইতো। জি জি, জাল মারতে হলে। আপনার মায়ের নাম কি ছিল? রেনু বেগম। রেনু। আপনারা কয় ভাই বোন? আমরা 4 ভাই বোন। নামগুলো একটু বলেন তো। আমার বড় ভাই হচ্ছে রিপন। হ্যাঁ, আচ্ছা। আমার নাম চম্পা, আমি মেজো। হ্যাঁ। মমতাজ ছিল সেজো। আচ্ছা। আর আমার ছোট ভাই শিপন।
তার মানে 4 জন নাম ঠিকই আছে। জি খাগড়াছড়ি বলতে রাঙ্গামাটি আপনাদের বাড়ি বের হয়েছে, তাই না? জি। এই জহিরুল দারোগার বাড়ি সম্পর্কে আপনি কিছু জানেন? না। আর ও যে ঘটনা বলছে ওকে দেওয়া হয়েছে জহিরুল দারোগার, এবং আপনার মা মারা যাওয়ার পর এক এক ভাই বোন এক এক জায়গায় চলে যায়, এগুলো কি ঠিক আছে? কি হয়েছে? না কেন হারাইছে বলেন তো? সব ঠিক আছে, কিন্তু ওর বলায় মানে ওর যতটুকু মনে আছে আর কি, মনে থাকার কারণে ও একটু এদিক ওদিক হয়েছে। যেমন আমার বাবার নাম বলছে পান্নু হাওলাদার, আমার বাবার নাম হচ্ছে পন্নু হাওলাদার। আচ্ছা। তো খাগড়াছড়ি, বরিশাল, রাঙ্গামাটি এগুলা দিয়ে বলছে, তার মানে ও স্মরণ ছিল না। ও হারাইছে যে রাঙ্গামাটির থেকে মাজার বস্তি, তবলছড়ি মাজার বস্তির থেকে। আর ওই দারোগা সাহেব উনি ছিলেন কোতোয়ালি থানার দারোগা জহিরুল সাহেব। জি। আচ্ছা। আমরা তো অবশ্য আগে নাম জানতাম না, আপনাদের ভিডিও দেখার পরে আমরা নামটা জানছি। আপনি কি মমতাজের বড় না ছোট? আমি বড়। তাহলে তো আপনার কিছু জানার কথা। না আমার মনে নেই, শুধু ওনাদের নাম দাম কিছুই মনে নেই। আমার মনে আছে শুধু যে ও যেদিন ওরা চলে আসছে তার আগের দিন আমি ওনাদের বাড়িতে গিয়ে আমার বোনের সাথে আমরা খেলাধুলা করছি। আর ওনাদের ছেলেও ছিল, এই যে দারোগা আমার বোনকে নিয়ে গেছে। কোথায় গেছে? ওখান থেকে কোথায় গেছে? ওখান থেকে কোথায় গেছে তা আমি জানি না। আমার আব্বা মানে বিকেলবেলা আমি আমার বোনের সাথে খেলায় আসছি, সকালে আমি আবার গেছি, গিয়ে দেখলাম যে ওনাদের দরজা টরজা সব খোলা, কিন্তু কোনো লোকজন নাই। তারপরে পাশে একটা লোক ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম, বললো যে ওনারা তো পোস্টিং হয়ে গেছে, ওনারা আর এখানে নাই। তো আমার আব্বা ওই মুহূর্তে সুস্থ না, আমার আব্বা 3 মাসের জন্য মেডিকেলে ভর্তি ছিল। আচ্ছা। মমতাজ বেগম যেটা বলছে যে ওই আমার আব্বা আমাদেরকে ফেলে চলে গেছে, আসলে সেটা না। আমার আব্বা অনেকদিন যাবত অসুস্থ ছিল, মানে খাদ্য নালীতে গা হয়েছিল, ডাক্তার বলছিল আমার বাবা বাঁচবে না। তো না বাঁচার কারণে আমরা পাশাপাশি যাদের কাছে ভাড়া থাকতাম এদের এক লোক আমার বাবাকে বংশই দিয়ে ওখানে ভর্তি করাই দিয়ে আসছে, মানে নিতে হবে, মারা গেলেও ওখানেও যাক বা আমাদের বাড়িতে থাকলেও তো মারা যাবে, তো ওই হিসাবে দিছে। তো ওই সময় মানে আমার বোনকে নিয়ে দারোগা সাহেব চলে আসছে। তো আমি সকালবেলা যখন বললাম, ওই লোক বললো ওনারা চলে গেছে, তা আমার তো আর কিছু করার নেই, চিনি না কোথায়, এখন না বুঝি হয়তো কোতোয়ালি থানার দারোগা ছিল বা লোকজনকে জিজ্ঞেস করতে, তখন অবশ্য আমি জানতাম না, আর এতটুকু বুঝতাম না। তো পরে আমার বাবা যখন সুস্থ হলো, সুস্থ হয়ে আসতে আসতে আমিও চলে গেছিলাম। আমাদের বনসুরি গ্রামের ক্যাম্পের একজন ডাক্তার ছিল আলামিন নামে, ওনার সাথে আমি মাটিরাঙ্গা, খাগড়াছড়ি মাটিরাঙ্গা চলে গেছিলাম। তো ওইখানে আমিও অনেকদিন যাবৎ থাকি। তো থাকার পরে এক সময় আমার আব্বা সুস্থ হয়ে আসে, এক মহিলা জানতো যে আমি ওইখানে থাকি। তো ওই মহিলাটা আমার বাবাকে বলছে যে আপনার মেয়েটা অমুকখানে থাকে, বড় মেয়েটা, আপনি চাইলে ওর কাছে যাইতে পারেন। তো আমার বাবা এক সময় গেছে এক রোজার দিনে। তা আমার বাবার সামনে আমি দরজা খুলে দাঁড়াইছি, আমার বাবা আমাকে জিজ্ঞেস করতেছে এটা কি আলামিন ডাক্তারের বাসা? আমি বলছি জি। তো উনি বলতেছে এখানে চম্পা নামে একটা মেয়ে থাকে, তুমি কি চিনো? আমি বললাম জি। আমাকে জিজ্ঞেস করতেছে, তখন আমি বললাম যে আমি তো সেই চম্পা। তো আমার বাবা আমাকে জড়াই ধরে খুব কান্নাকাটি করলো। তো ডাক্তার সাহেব নামাজ পড়তেছে, উনি নামাজ সালাম ফিরে আসি আমার আব্বাকে চিনছে, উনিও চিনছে, তারপরে আমার আব্বা ওনাকে চিনছে। তো বললো যে ভাই আপনি কেন কান্না করতেছেন, আপনার মেয়েও আছে, আপনিও আছেন, আপনি তো বাঁচার কোনো কথা ছিল না, সেজন্য আমি আপনার মেয়েটাকে নিয়ে আসছিলাম। তো উনি অবশ্য নিঃসন্তান ছিল, আমাকে নেওয়ার পরে ওনার তো 2টা বাচ্চা হয়েছে। তো একসময় আমি ওখান থেকে আসতে চাইছি না, ইতিমধ্যে আমার ছোট ভাইটাকে ডাক্তার সাহেব বললো যে আপনার ছোট ছেলেটাকে নিয়ে আসেন, তাহলে ওর মায়ায় পরে ভাই বোনের রক্তের টান, ও যাইতে ইচ্ছা হবে। তখন আমার ছোট ভাইটাকে নিয়ে আমার কাছে রেখে আসে আমার বাবা। আর রেখে আসার পরে মানে আমি যেদিকে যাইতাম ও শুধু বু বু বলে ডাকতো। আমি ওর মায়ায় পরে আমি আমার বাবার কাছে ফিরে আসছি। তো এক এক করে আমি আসছি, প্রথমে আনছে ওকে, ও ছোট খুব আমাদের বাড়ির পাশাপাশি ছিল, ওকে আনছে, তারপর আমাকে আনছে, তারপর আমার বড় ভাই রিপন, ও ছিল আমাদের গ্রামে এক লোকের কাছে, ওখান থেকে ওকে আনছে। কিন্তু আমাদের ভাগ্যক্রমে আমরা আমার ওই বোনটাকে আমরা আর কেউ খুঁজে পাই নাই। ওই যে নিয়ে গেছে মমতাজকে চলে গেছে মূলত আপনার বাবার এই অসুস্থ হওয়ার কারণেই মূলত জি আমাদের এই অবস্থা। তো এরপর আমার বাবা সুস্থ হওয়ার পরে থানায় গেছিল, একটা ঠিকানাও দিছে ওনারা, কিন্তু ওই নামে গিয়ে জিজ্ঞেস করছে, বলছে যে এই নামে এই ঠিকানায় কেউ থাকে না, কেউ চিনে বলে কখনো কেউ বলে নাই। আপনার বাবার আফসোস ছিল ওকে হারানোর পরে? অবশ্যই ছিল। আমার বাবা মারার
3 মাস আগে আমার কাছে আসছিল, তখন আমাকে বলছে যে আমি হয়তো বাঁচবো না, আমি মরে যাব, আমার খুব খারাপ লাগতেছে, আমার শরীরে বলতেছে যে আমি বাঁচবো না। আমার মেয়ে মমতাজ যদি কখনো পাস, তাহলে আমার মানে আমি যেখানে মারা যাই আমাকে নিয়ে কেউ টানা হেঁচড়া করবা না, আমার ওখানে মাটি দিও। আমি তো দেখতে পারলাম না আমার মেয়েরে, আমার কবরটা দেখাই। মানে আমার বাবার একটা আশ্বাস ছিল যে বেঁচে থাকলে আজকে অথবা কালকে পাবো, কিন্তু কিভাবে পাবো সেটা আমাদের কারো, এইভাবে যে পাবো সেটা আমরা জানা ছিল না। আপনি তাহলে শিপন, জি আপনি আমাদের মমতাজ সম্পর্কে কিছু জানতেন ছোটবেলা থেকে? মনে আছে কোনো কিছু, নাকি সব শুনে শুনে বলেন? আমার কিছু মনে নাই, তবে আমার বড় বোন বা ভাই বা বাবার মুখে শোনা কথা ওগুলো জানি। এগুলো শুনে শুনে জি। বড় হওয়া। আর এটা কি? এটা আমার ভাগ্নের বোনের ছেলে। জি। আচ্ছা, আপনারা সংবাদ পাইছেন কিভাবে? আপনাদের কাছে তথ্য আসছে কিভাবে? এটা এখানে আসতেছে আমি, তার আগে একটু বাবার ছবি একটু দেখাই। 1 মিনিট বলতে থাকেন। বাবার কি ওই সময় দাড়ি ছিল যে সময় হারাইছে? দাড়ি ছিল না? না, আচ্ছা ঠিক আছে। বড় ছবি থাকলে বড় ছবি দিয়ে আরো সুবিধা হবে। হ্যাঁ বলেন, আরেক ভাই বলেন কি বিষয়? আসসালামু আলাইকুম ভাই, যেদিন ভিডিওটা পাবলিশ হয় সেদিন তো 26শে মার্চ। একই জিনিস রিপিট করেন না, একই জিনিস। হ্যাঁ, মানে একদম এক্স্যাক্টলি আসেন যে সোর্স যে যার কথা বলছে সে কোথায় বা কি অবস্থা। হ্যাঁ না, উনি অনলাইনে আছে। হ্যাঁ, এটা তো মূলত হচ্ছে সাদত হাসান বাবুর যে বিভিন্ন গ্রুপে পোস্ট ছিল ওইখান থেকে আইডেন্টিফাই করা, না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দেন ভিডিও কল দেন ওনাকে। আর বড় ভাই অসুস্থতার কারণে আসতে পারেনি, বাট মানে ওনার ভিডিও সেট নেই, এই জন্য আর কি ওনাকে পাওয়া যাচ্ছে না। বড় ভাই মানে ইনাদের বড় ভাই? জি, না বড় ভাই আছে। সেটাই বলছি, ইনাদের বড় ভাই। হ্যাঁ, ও বাবার আগের ছবি এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ফোকাসে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে ওনার বাবা, মাঝখানের জন। এটা ভাঁজ করে দেখাইতে হবে, কনফিউজ হয়ে যাবে উনি। তো আপনাদের কাছে সংবাদটা গেছে কিভাবে যে আপনার বোন পাওয়া গেছে বা এরকম? কে বলছে আপনাকে? আমি আপনারা যেদিন ভিডিও ছাড়ছেন তার 2 দিন 1 দিন আগেই সম্ভবত আমি রাঙ্গামাটিতে গেছিলাম। তো যে নূর আলম নামের ছেলেটা আমার পার্শ্ববর্তী ভাই পুত লাগে। নূর আলম? জি। ও থাকে বরুণাচুরি 10 নম্বর। মানে ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি প্রায় আধা ঘন্টা ডিফারেন্স, নৌকা বাইয়ে যাইতে হয়। তো ওর কাছে আমার নাম্বার ছিল না, কার থেকে জানি নাম্বারটা নিছে। মানে এই নূর আলমই কি আমাদের সোর্স? আচ্ছা, ফোন করছে নিজে। মানে নূর আলমকে আপনি চিনেন? জি, আমার ভাই পুত লাগে আর কি। ও জানতো আপনাদের ঘটনাগুলো? জি, আমাদের ঘটনাগুলো জানতো। এই নূর আলমকে আমরা ভিডিও করে নিচ্ছি। তো এই যখন আপনাদের কাছে গেছে যে আপনার বোনের পাওয়া গেছে, তারপর কি অবস্থা? জি, আমাকে জিজ্ঞেস করছে রাঙ্গামাটি আমি আসতেছি, ও যাইতেছে, তখন দেখা। তো আমার বলতেছে তুই কি চাম্পা? আমি কই হ্যাঁ আমি চাম্পা। তো তোমরা কয় ভাই বোন? আমি বললাম যে আমরা তো 4 ভাই বোন। ও আচ্ছা, ও আপনাকে ভেরিফাই করছে। ঠিক আছে, আমি আসতেছি আপনার কাছে। ওনার ভিডিও কলটা নিয়ে নেই, কারণ যে কোনো মুহূর্তে কেটে যাবে। দেন, কোনো সমস্যা? জি, দেখা যাচ্ছে। একটু আপনি এক জায়গায় সুন্দর করে দাঁড়ান। এগুলো আপনারা এই আমার সামনে না করে এগুলো আপনারা আগে ভাগে করে রাখবেন, তাহলে সময় বাঁচবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে। আপনার নাম পরিচয়টা একটু দিবেন ভাই আমাদেরকে। কিবরিয়া ভাই, আপনি তো অনেক পরিচিত, হয়তো জীবনে দেখিনি কখনো, কিন্তু অনেক ভিডিও বা অডিও এফএমও অনেক অনুষ্ঠান শুনতেছি আপনার, শুনি। জি, আলহামদুলিল্লাহ শুনছি আগে। জি, আপনার নামটা একটু বলেন ভাই। আমার নাম মোহাম্মদ নূর আলম। আচ্ছা, রাঙ্গামাটি জেলা, বরকল উপজেলা, সুবর্ণা ইউনিয়ন, বরুণাচুরি গ্রাম। আচ্ছা, তো আপনি আমাদের এই যে মমতাজের ভিডিও সম্পর্কে জানলেন কিভাবে, আর ওদের পরিবারকে খুঁজে বের করলেন কিভাবে, এটা একটু বলেন। আচ্ছা, ওদের পরিবারটা হলো যে আমার একই গ্রামে। আচ্ছা, আমার একই গ্রামে, পাশাপাশি ঘর ছিল, অনেক পূর্বে একই জায়গায় ছিলাম আমরা। হ্যাঁ। তো আমি রাঙ্গামাটি পেজ আছে একটা আমাদের, আমি রাঙ্গামাটি জেলায়, রাঙ্গামাটি একটা পেজ আছে আমার, রাঙ্গামাটি ওই গ্রুপের সাথে আমি অ্যাড আছি আর কি। রাঙ্গামাটি গ্রুপের সাথে অ্যাড থাকার কারণে আমি নেট চালাইতেছি, হঠাৎ করে দেখতেছি যে মমতাজ রাঙ্গামাটি। আমি দেখার উদ্দেশ্য হলো যে রাঙ্গামাটি খাগড়াছড়ি, রাঙ্গামাটি বা খাগড়াছড়ি, এটা দেখি আমি বললাম যে এটা রাঙ্গামাটির কি খবর আমার। তারপরে ঢুকলাম, ঢুকে সবকিছু পড়লাম, পরে দেখতেছি যে
হয়তো মমতাজকে আমি চিনি না বা জানিও না যে ওদের কি আর একটা বোনের নাম মমতাজ, এটা আমি জানি না। ওখানে যে ঠিকানা লেখা আছে, যে ঠিকানা বলতে ওখানে যে পরিচয় দেওয়া আছে মা বাবার ভাই বোনের, এতে আমার একটা সন্দেহ হয়। যখন সন্দেহ হয় তখন আমি আমার গ্রামের অন্য এক মুরব্বীর সাথে ফোনে আলাপ করলাম যে কিভাবে কি চাম্পার কি আর একটা বোন আছে কিনা। তো উনি বলতেছে যে হ্যাঁ একটা মহিলা, যাকে ফোন দিচ্ছে উনি ধরে না, ধরছে ওনার ওয়াইফ ধরছে। উনি বলতেছে হয় আমার বিয়ের পর আমি শুনছি ওর একটা বোন ছিল, হারাই গেছে নাকি। আমি ওর নাম কি, নাম সম্ভবত মমতাজ। তাহলে আমি চিন্তা করি যে নামের সাথে তো ওনার কথার সাথে মিলতেছে। তা এরপর আমার স্বাস্থ্য বাবাকে ফোন দিলাম যে চাম্পার কোনো নাম্বার আছে কিনা। আমার আব্বা এককালীন 9 নং ওয়ার্ডের বনশ্রী মেম্বার ছিলেন, আর বর্তমানে আমার চাচা মেম্বার প্রায় 27-28 বছর ধরে একটা না। আচ্ছা আচ্ছা। এই সুবাদে ওরা আবার আমার চাচার বাড়ির পাশাপাশি থাকতো, আমি একটু দূরে থাকি, হয়তো 5-7 মিনিটের দূরত্ব। আমাদের যেটা নদী এলাকা তো। আমার স্বাস্থ্যকে ফোন দিলাম, বলতেছে না আমার কাছে থাকে না, বা আমার কাছে নাম্বার নাই, নাম্বার আছে অন্য এক জায়গায়। আমার একটা ভাগ্নি যে আমার ওর কাছ থেকে নাম্বার নিলাম। ওই দিনকে কি হয়েছে, আগের দিন আবার চাম্পার মোবাইল পানিতে পড়ে গেছে। আবার মোবাইল পানিতে পড়ে চাম্পার নাম্বার পাইতেছি না। চাম্পার পাশে যেখানে ও থাকে, ওর যে বাসা, ওই পাশে একটা ছোট ভাই, ওর নাম্বার দিয়ে কথা বললাম। বলতেছে তো রাঙ্গামাটি গেছে, ওর ভাই ওখানে যাবে মনে হয়, ও 1-1:30 বাজে আবার আসতে পারে। আমি ওদিন রাঙ্গামাটি যাইতেছি আর কি। আমার গ্রাম থেকে রাঙ্গামাটি যাইতে 2 ঘন্টা সময় লাগে, নদী পথে নৌজানে আর কি, লঞ্চ করে যাইতে হয়। গেস্ট যাওয়ার পর আমার সাথে ওর সাথে দেখা হয় আর কি, চাম্পার সাথে দেখা হয়। আমি অনেক খোঁজাখুঁজি করেছি চাম্পাকে, যে ঘাটের দিকে তো অবশ্যই আসবে, যেহেতু বাড়ি আসবে আজকে। তো চাম্পার সাথে, জি ভাই, আপনি চাম্পার সাথে দেখা করার পর আপনি তথ্য দিলেন, কিন্তু তথ্য মেলানোর পরে আপনি আমাদের সাথে যোগাযোগ করলেন কিভাবে? আচ্ছা, ওইটা হলো ওখানে একটা যোগাযোগ নাম্বার কিন্তু দেওয়া ছিল। আচ্ছা, লাস্টে 200। হ্যাঁ, ওটা নাকি শাহাদত ভাই নাম্বার নাকি, শাহাদত হোসেন বাবু। জি হ্যাঁ, শাহাদত হোসেন বাবুর নাম্বার। তা ওই যে 200 যে নাম্বারটা আছে, ওই নাম্বারটা আমি কল দিই। আচ্ছা, কল দেওয়ার পর বলতেছে যে ভাই, ওর সাথে কি জিজ্ঞাসা করলাম যে কি ঘটনা, তা বলতেছে এই নামে মমতা। আমি বলতে ঠিক আছে, এই লোকে তো সম্ভবত আমাদের রাঙ্গামাটি জেলায় হবে। আচ্ছা, হ্যাঁ। তখন উনি বলতেছে যে কিভাবে বুঝলেন? আমি দেখেন, আমার ও যে নাম বলছে, বাবার নাম, মায়ের নাম, ভাই বোনের নাম, এই নামের লোক আমার এলাকায় আছে এবং আমার পার্শ্ববর্তী। তা আমি জানি না যে ওর আর একটা বোন আছে, এটা আমার জানা না। তবে আমি এলাকার মুরব্বীদের সাথে বা ওর ফ্যামিলির সাথে যদি আমি আলাপ করতে পারি, তবে আমি আপনাকে শিওর দিতে পারবো। জি নুর ইসলাম ভাই, আমি মোটামুটি পেয়ে গেছি। দেখেন তো ওনাকে চেনেন নাকি? চেনেন ওনাকে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকেন আপনি, আল্লাহ ভরসা। আচ্ছা, মমতাজকে একটু দেখান তো ভাই, কিভাবে ভাই? মমতাজ স্টুডিওতে আছে ভাই, আমরা কাজ করতেছি তো, একটু পর স্টেপ বাই স্টেপ আগাবো। হ্যাঁ, একটু পরে আপনি মিলে গেলে তারপরে দেখতে পাবেন ভাই। হ্যাঁ, ওকে, জি, সালাম আলাইকুম। এটা ভাই 100% আপনি নিশ্চিত থাকেন, আপনি তো শূন্য কোটা ছিলেন, একদম শূন্য ছিলেন, আশাবাদী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম তাই, একদম তাই, শূন্য আশাবাদী ছিলাম। রাখেন, যথেষ্ট স্মার্ট আছে। জি, সালাম দিয়ে ফেস করে দেন। হ্যাঁ, জি। তো ও যখন বললো আপনারে যে এরকম একটা বোন পাওয়া গেছে, আপনার শুনে কেমন লাগতেছিল? বিশ্বাস হয়েছে? এ তো মাথা ঘুরে যাওয়ার কথা। না, আমি তো বিশ্বাস হয় নাই। আচ্ছা, তো না হওয়ার কারণে মানে আমি আবার ওর সাথে দুষ্টামিও করছি, বলছি যে আমার বোনের সাথে তো আমি কালকে দেখা করে আসছি। তো আমার বললো কোথায়, তাই আমি বললাম যে বরিশালে। আচ্ছা, তো এরকম এক সময় বলার সময় মানে ও মোবাইলটা এভাবে ধরে রাখছে, আমার বোনের ছবিটা আমার চোখে পড়ছে। আচ্ছা, তো পড়ার পরে মানে হঠাৎ করে মনের ভিতরে আসলো যে কখনো কেউ এভাবে জিজ্ঞেস করে নাই, আজকে নুর আলম জিজ্ঞেস করলো। ছবিতেও দেখা যাইতেছে একটা ছবিটা প্রায় আমার মতো, গ্রুপে পোস্টের কথা বলতেছে। তো ও আমি বললাম আচ্ছা, এতক্ষণ আমি যা বলছি সব দুষ্টামি, এখন আমারে বল কি দেখছো, কি খবর। তো আমার বলতেছে যে এরকম এরকম একটা মানে ফেসবুকে আসছে, ওইটাতে লেখা আছে
পনু হাওলাদার, পিতার নাম, মাতার নাম রেণু বেগম, তুই বড় বোন, তোর নাম চম্পা, আর এই বোনের নাম, শিপনের নাম, যাবতীয় সবার নাম, কিন্তু নাম গ্রাম ঠিক নেই, শুধু রাঙ্গামাটি, খাগড়াছড়ি বা বরিশাল। তো আপনাকে কি ভিডিওটা দেখাইছে পরে? জি, পরে আমি আসলে ওর ভিডিওটা দেখার মতো সময় আমি পাই নাই। ও যাচ্ছে, আমি আসতেছি, ওর সাথে আমি কথা বললে আমি লঞ্চ ফেল করতেছি, তখন আর কথা বলতে পারি নাই। ও আমাকে শুধু ছবিটাই দেখাইছে, তো বলে যে এই ছবিটা কার? তো আমি বললাম তুই আমার ছবি পাইলি কই, এভাবে বলছি। বলার পরে আমি আচ্ছা আমি যাইতেছি। ও আমার শর্টকাটে বলছে আর কি, মানে এই ভিডিওটা বাড়িতে গিয়ে কারো মোবাইল থাকলে দেখিস। তো আমি বাড়িতে আসছি 4টা বাজে। আসার পরে আমার হাতের কাছে কারো মোবাইল নাই। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় থাকলাম। মাগরিবের পরে, ইফতারির পরে আর কি বাজারে গেছি। ওইখানে আমাদের একটা মেয়ে আছে দোকানদার ফতেমা, ওর মেয়ের টাচ মোবাইল আছে। ওকে গিয়ে বললাম চার্জ দেওয়ার জন্য। ও নিজাম আমাকে নাম্বারটা বলছে যে আপন ঠিকানা 365 মমতাজ, এভাবে বললে ওর ভিডিওটা আসবে, দেখা যাবে। তো আমি ওইখানে নেট ছিল না, অল্প একটু আপনি কথা বলতেছেন ওইটাই দেখছি, আমার বোনের ছবিটা আমি দেখতে পারি নাই। পরে আমার একটা মসজিদের ইমাম সাহেব আছে, ওনার ওয়াইফের কাছে গেছি যে আমাকে একটু দেখান। উনিও বললো যে একই কথা, যে নেট নাই, আরো তারাবি পড়বে, সবাই নামাজের টাইম হয়েছে, উনি ইমামের স্ত্রী। তো ওইখান থেকে চলে আসছি, ওই দিন আমি দেখতে পারিনি। তারপরের দিন সকালবেলা 5টা বাজে উঠে গেছি। আমাদের পাশে একটা ছেলে আছে, নুরু নাম। যাই হোক, দেখছেন আপনি শেষ পর্যন্ত? হ্যাঁ, ওইটা দেখছি। দেখার পরে মানে আমি আমার ছোট ভাইকে বলছি, আমার আর একটা বোন আছে ওকে বলছি, তারপরে আমার আরো ভাই বেড়াদার আছে, সবাইকে বলে দিছি। তো আমি তো একবার দেখছি, ওরা হয়তো যতদিন আসতে লাগছে তার থেকে তারা ডাবল দেখছে, হয়তো বা দিনে 3বারও দেখছে। আপনি দেখে কি শিওর এটা আপনার বোন? জি, আমি 100-তে 100। 100-তে 100। ঠিক আছে, আর বিস্তারিত দরকার নাই, ছবি আমাকে দাও, কোনটা যেন দিল। দুইটা আছে, এই ছবিটা ভাঁজ করো, এইভাবে ভাঁজ করো, করে জাস্ট এটা রাখো। আপনারা তো শুনছেন সমস্ত কিছু, শুনছেন না? জি, এবার একটু অপেক্ষা করেন, দেখেন কি হয়। ঘুম চলে আসছে না? অনেকক্ষণ ধরে বসে রোজা রমজানের দিন। কিছু শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা যায়নি। কি মনে হয় পাবেন? ইনশাআল্লাহ। আপনারা তো অনেক কষ্ট করতেছেন, আল্লাহ যদি চায় তো সম্ভব হবে। আমি একজনের ছবি আপনাকে একটু দেখাই, আপনি একটু দেখেন যে ওনাকে চেনেন কিনা বা চেনা লাগে কিনা। ধরেন, শুধু মাঝখানের জনটাকে দেখেন। মনে নাই? ঠিক আছে, তারপর আপনি চিনতে পারেননি। দেন আমাকে, দেন ছবিটা দেন। খেয়াল নাই, ঠিক আছে, সমস্যা নাই। একজন আসবে আপনার জন্য। বলো। হ্যাঁ, অনলি। আসেন, ওই যে কত জায়গায় ঘুরেছি, এই ঢাকা কামড়ছি, মানের বাজার নতুন লাগিয়া। তুমি কিছু চম্পা,
তোর সব মনে রয়েছে, আমার দিকে চাইয়ে দেখ। আমি তো তোর ভিডিও তো দেখতেই মমতাজ, তোর এই একটা তিল আনলে তো এই একটা তিল আছে, আমারও একটা আছে। আমরা সবাই দেখলাম, আব্বা তো দেখলো না। তোর তো ঢাকা কামড়ছি, নোয়াখালী কামড়ছি, মাটিরাঙ্গা কামড়ছি, শুধু তো হবার লাগে মানের বাসায় গেছে, হয়তো বা কামের মাই রয়েছে মানের বাসায় থাকলে। কারণ মহে কোনোদিন উনি নাই যে মমতাজ কুষ্টিয়া মহিনপুর জেলা এক বেড়া কইছে মা বাপ নাই বাসায় কামড়ে নাম মমতাজ। 3 দিন যাইয়ে দেখে এসি কিন্তু পাই নাই, কয় আনলে আর নাই। অনেকটা আমার নষ্ট হয়ে গেছে বেটারে ছিলে। সালনি ভিডিওটা আর 2 বছর আগে ছাড়তে তো হয়তো আব্বা দেখতে যাইতে পারতো। মরার কালেও কইছে আমার মাইয়াটা যদি কোনোদিন পাও তো তোর হালাইস না। তোরা যে গ্রামে দেওয়া তুই যে গ্রামে মার কয়বার ঠিকানা কইছ, শুধু আমার অনুরোধ করে কই গেছে যে তুই এই না থাকবি এই জায়গা, কোনো সময় পাল্টাবি না, অন্য জায়গায় যাবি না, তোর যদি কোনোদিন খোঁজে পাইবে না। আমার তো অতটা মনে নেই, আমি তো খুব ছোট ছিলাম, কিন্তু আমার অতটুকু মানে অনুভব না আল্লাহ মিলাই দিবে দেখে মনে হয় অতটুকু মনে আছে, কিন্তু মাঝখানে মনে থাকতো না। আবার এক সময় কিন্তু আমি তো ওই পরিবেশে বড় হইনি, তারা কোনো সময় মনে করতে দেয় না। আমি মার মরার কয়বার দিয়েছি উড়ানের সামনে এই এক কথায়। এইটুকু আমার নাম কইছো পান্নুওয়ালাদার, মার নাম রেনু বেগম কই আবার মনে নাই। এবার আবার আমাগো নামে আমাগো ভাই বোনের নাম সব ঠিক আছে। এই দেখে আমি শিওর হয়েছি যে হয় এইটাই আমাগো বোন মমতাজ। এছাড়া আমার গ্রামে আর কোনো কেউ নাম মমতাজও নাই, আমার বাবার নামও নাই। পনু আলাদার নাই, পনু খা আছে, পনু দহাদার আছে, পনু জুমাদার আছে, কিন্তু পনু আলাদার আমাগো নাই। তোমরা তো সবাই ফেলাই দিয়ে চলে গেছো। আমরা হালাই দিয়ে চলে যাই নাই, খালু তো বদলে গেছে, তারপরে তো আমার নিয়ে আইছে। আমরা হালাই দিয়ে চলে যাই নাই। আব্বা যে হঠাৎ অসুস্থ হয়ে গেছে, খাদ্যনালীতে ঘা হয়ে গেছে, আব্বারে মেডিকেল নিয়ে ভর্তি হয়ে দিয়েছি ওই পাশের খালুই নিদাবি দিয়া। বিয়েল আমি তোর লগে খেলাই আইলাম, তোর কইলাম ল বাড়ি ল, তুই কইলি না আমি যাবো না। তোর খালামা এই দারোগার বউ কইলে আছে ও যখন যাইতেছে না তাহলে থাক আমাকে লগে রাত্রে ঘুমাক, সকালে আইয়া তোমরা খেলা হইও। আমি আইয়া পড়ছি, সকালবেলা যাইয়া গেছি, যাইয়ে দেখি খালি দরজা খোলা, পুরো ঘর শূন্য পড়ে রয়েছে, তুইও নাই হেরাও নাই। খালু বদলে হ্যাঁ গো, ওই পাশের বাড়ি জিগাইলাম যে হ্যাঁ এই বাড়ির মানুষজন কই, হেরা কই, ওই বড় পোলাটার নাম জানি কি হলে ওর নাম কইয়া জিগাইছি, হেরা কয় হেরা তো বদলি গেছে, হেরা নাই। তো বদলি গেল আমাকে বোন তো আমাকে দিয়ে যাইবে, আমাকে বোন হেরা না কই লই গেলে কেমনে, কয় এটা তো আমরা কইতে পারবো না। এই করার পরে এই গেলাম আড়াইয়া সবাই, হ্যাঁ গো একটু হইয়ে পাইলাম না। আব্বাই তো 3 মাস পর আইছে মনে হয় মেডিকেল দেয়া, 3 মাস পর আইয়াও যাইতে পারে নাই, আরো মনে হয় 3-4 মাস গেছে ওই জায়গায় ছিল। সেই পর যাইয়া এই থানার দেয়া কাগজের কোতোয়ালি থানায় দেয়া ঠিকানা লইছে যে লোক আইন্দা বদলে গেছে, এই লোকের একটা ঠিকানা আমার দেন, হে আমার মেয়েটা নিয়ে গেছে। আব্বার কাছে নাকি ওই দারোগা আগে চাইছে যে আপনি গরিব মানুষ খাওয়াই পরাই রাখতে পারবেন, আপনার 4টা বাচ্চা আমার ছোট মেয়েটা দিয়ে দেন। তা আব্বাই কইছে যে না, আমার 4টা বাচ্চা এখন আমি একটা বাচ্চাও দিতে পারবো না, বাঁচলে আমার কোলে বাঁচবে, মরলে আমার কোলে মরবে।
তাহলে ওই দারোগা সাহেব কইছে আচ্ছা ঠিক আছে, তাই যখন আপনি দিতে পারবেন না, আমরা যতদিন আছি আমাকে উদারে থাক। আমাদের মেয়ে নাই তো, আমার ম্যাডাম আপনার মেয়ের খুব আদর করে। আব্বাই কইছে আচ্ছা ঠিক আছে, তা ওইরকম থাকতে পারবে, কিন্তু আমি একবার লেখকে পড়ে দিতে পারবো না। লেখকে পড়ে দিতে পারবো না কইছে। এরপর হে তোর কেমনে লেগে গেলে, তুইও বাহাগুলো কেমনে গেলি, হেরা নাল বদলে যাও। তুই কবি না যে না আমার বুই আছে, আমার ভাই আছে, আমি এগুলো থাকবো। অতটুকু স্মরণ নাই, কতটুকু স্মরণ নাই। হ্যাঁ, আমার তো ছোট ছিল অনেক, ছিল না। যে আমি মনে করছি আমার সবাই ফেলাই রেখে গেছে, তাহলে এই জায়গা আমি কার কাছে থাকবো? কেউ তো ছিল না ওই জায়গা, তাহলে আমি কার কাছে থাকবো? আমার ওই খালাম্মা অনেক আদর করতো, ওই খালাম্মার কাছে সবসময় কয় আমাকে সাথে যাবা? আমি কি হ্যাঁ যাবো। কয় কি ওরা তো কেউ আসে না, তাহলে চলো। আদর রাখলে কি আদর করে এখন কই হেরা, যদি হইতো কোনো এই পর্যন্ত তোর মাইয়ের মর্যাদা দিয়ে লেখাপড়া করাইয়া বিয়ে শাদী দিতে, বা কোনো সময় খুঁজছে আমাকে পরিচয় হারাই দিতে না দিতে, হ্যাঁ মাইয়া আর আবার ডরে আমাকে পরিচয় দিতে না, কিন্তু খেতো তোরে বাসায় রাখতে পারতে নিজের মতো করে। তো হয় না বুঝতাম যে হ্যাঁ মায়া আছে, মাইয়া হিসেবে তোরে মায়া করতে না। এই জায়গা ভুল আমারই হয়েছে। আমি ওই যে খালাম্মা যে দেশে গেছে, খালাম্মার শাশুড়ি মারা গেছে, তারপর দেশে গেছে পরে, তারপরে তা আমি নিজেই চলে আসছি। ওই যে ওই হিটারের মধ্যে আলু সিদ্ধ দিছিলাম, তখন ওই আর এক সাবিনা আপা ছিল তার বাগনি, তা সে বলছিল আমার যে বিকেলে নাস্তা তো নাই, তাহলে তুমি একটু আলু সিদ্ধ দিয়ে আসো। আমি দিয়ে এসে এইভাবে ঘুমাই গেছি, তারপর কি এইভাবে সব পুড়িয়ে গেছে। আমার যা বলছে আমি ছোট, আমার যা বলছে আমি তাই মনে করছি যে হ্যাঁ ঠিকই। আর খালু তো অনেক রাগী মানুষ, কিন্তু ভাইয়ার আমার অনেক আদর করতো, খালাম্মা অনেক আদর করতো। সে তারে রাইখে আইসে পরে সে পাগলের মতন ঘুরছে, তারপরে আর যোগাযোগ করতে পারিনি। ওই জায়গার থেকে আমি পলায় চলে আইসি যে ঠিকই আমার মনে হয় তাহলে মাইরেই ফেলবে। তার তো দোষ না, আমারই দোষ। এগুলো তো ভিডিওতে ছিলই। আচ্ছা শোনেন, আপনি যে নামগুলো বলছেন, পান্নু হাওলাদার, বাবার নাম পান্নু হাওলাদার, পানু হাওলাদার না পনু হাওলাদার, পনু হাওলাদার, মায়ের নাম হচ্ছে রেনু বেগম মিলছে, ভাই বোনের সংখ্যা 4 জন বলছেন, সবই ঠিক আছে। রিপন, চম্পা, মমতাজ, শিপন। আপনার পর একটা ছোট ভাই ছিল, ভাইটা বাইরে আসছে, ঠিক আছে? হ্যাঁ। খাগনাছড়ি বলছেন ঠিকানা, আপনাদের বাড়ি হচ্ছে বরুণাছড়ি 6 নম্বর ওয়ার্ড, শুভলং, বড়কল, রাঙ্গামাটি। এই হচ্ছে বাড়ি। মানে খাগড়াছড়ি তো কি ওটা খাগড়াছড়ি বলে? 6 নম্বর না 9 নম্বর, 9 নম্বর ওয়ার্ড বরুণাছড়ি, হয়তো বৃহত্তর খাগড়াছড়ি বা রাঙ্গামাটি, বৃহত্তর রাঙ্গামাটির মধ্যেই পড়ছে হয়তো বা। আপনারা কি পাহাড় আছে আপনাদের দিকে? পাহাড় নদীগুলো আছে? আচ্ছা। এবং আপনি যে বর্ণনা দিয়েছেন, আপনার বাবা যেভাবে আপনাকে ওখানে আপনার মার যে বর্ণনা দিয়েছেন, কবরটা কোথায় দেওয়া হয়েছে আপনার মা? জি আমাদের এই ঘর একদম উঠানের সামনে দেওয়া হয়েছে। তো এগুলা সবকিছু মিলছে, এবং আপনাদের দুইজনের চেহারা দেখলে বুঝতে পারতেছেন আপনারা বোন কিনা। আর এটাই হচ্ছেন আপনার বাবা, যার ছবি দেখাইলাম, যিনি মারা গেছেন। এই ব্যক্তিটি সেই ব্যক্তি যিনি আপনাকে মারা যাওয়ার 3 মাস আগ পর্যন্ত পাগলের মতো খুঁজছেন, এবং ওনাকে বলে গেছেন যে অ্যাটলিস্ট আমি মরে যাওয়ার পরে যদি পাওয়া যায় তাহলে আমার কবরের কাছে নিয়ে এসো। খুবই হৃদয় বিদারক। এই সেই লোক যিনি আপনার বাবা। আপনি চাইলে এই ছবিটা নিয়ে দেখতে পারেন, এটা ওনার শেষ বয়সের ছবি। আমার তো মনে নেই, আমি তো খুব ছোট ছিলাম তখন। মনে থাকবে না? আমার তো মনে থাকার কথা না, আমি তো খুবই ছোট ছিলাম। কিন্তু আমার এই আশা যে পূর্ণ হবে আমি কোনোদিনও কল্পনা করি না। আর আমি তো মোবাইল ব্যবহার করি না, আমরাও করি নাই কোনোদিন। আমার ওই চাচি আর ইন্দ্রা অনেক কষ্ট করছে, আর আমার ওই চাচি অনেক কষ্ট করছে। 3-4 বছর আগে এক ছেলে প্রথম আমার গ্রামে টাচ মোবাইল নেছে, তো অনেকেই কই হরে টাচ মোবাইল হয়ে ভালো হয়েছে, আর অন্য জিনিস ঢুকাইয়ে পাওয়া যায়। তো আমার গ্রামে এক মাইয়া পাইছে খুঁজছে, স্যার হয় এরমই হইবে, 3-4 বছর আগের ঘটনাই হইবে। তো ও মানে 25 বছর পর পাইছে, বাসায় কাজেই আনছিল, কিন্তু পরবর্তী ওরাও মারধর করছে, মেয়েও ওর মতো পালাই আর এক জায়গায় গেছে, পরে ও আবার গার্মেন্টসে চাকরি করছে, করার পরে বিয়ে শাদী করছে, ওইরকম ভাবে পাইছে এই মোবাইলের মাধ্যমে। তা আমি বললাম যে আমার গ্রামের একটা ছেলের যে দেখ আমার বোনটা যে মমতা চালাইছে, তোরাও জানো, তাই আমরা একটু এরকম চেষ্টা হলে হইতে না হয়তো বা পাইতেও পারতাম। কয় না ওইরকম পাওয়া যাবে না, আপনি বুঝবেন না বগদা মানু। ওই মনে করেন আমার ঢাকা 5টা বন্ধু বান্ধব আছে, হ্যাঁ লগে আমার মোবাইলের লগে যোগাযোগ আছে,
তাহলে ওরা একটা জিনিস ছাড়লে আমি পাবো, আমি ছাড়লে ওরা পাইবে। কিন্তু এখন না, আমার তো এরকম কোনো ই নেই। এখন কোন দেশে না কোন দেশে আছে। না, উনি ঠিকই বলছেন, ওনার মতো করে বোঝাইছে, ঠিকই আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার কিছু জিজ্ঞেস করার থাকলে আপনি জিজ্ঞেস করেন, দেখেন মিলে কিনা। আর যদি মনে করেন যে এটা আপনার বোন, জিজ্ঞেস করার কিছু নাই, তাহলে তো হয়ে গেল। না আমার কিছুই, আমাদের তো মিলছেই, সব মিলছে। কি ওই বাড়ি আমার মারে মাটি দিছে সামনে, এতটুকু স্পষ্ট ভাবে আমার মনে আছে। আবার ওই খালুর কাছে ছিলাম যে আমি, সেটাও তো সঠিক, সব মিলছে। জি। কোতোয়ালি থানা তার কাছে ছিল। জি। হ্যাঁ। আর আপনি ওনাকে দেখে বুঝলেন কিভাবে উনি চম্পা? আমাদের মিল আছে না চেহারা? চেহারা মিল আছে। জি, আমাদের কথাই তো মিলছে। আমি ভিডিও ছাড়ার সময় বলছিলাম যে এটা একটা অবিশ্বাস্য, এটা মিল হওয়া সম্ভব না। এবং এরকম ঘটনা আপন ঠিকানায় বহুবার ঘটেছে যে আমি বলেছি এটা অবিশ্বাস্য, এটা মিল হওয়া সম্ভব না, কিন্তু ওটা আল্লাহ মিলিয়ে দিয়েছে। আল্লাহ মিলিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার অনেক ধন্যবাদ আল্লাহর কাছে। আমি কখনো কখনো কল্পনা করি নাই যে আমার এই এত বছর পরে আমার এই ছোট বোনটাকে আমি ফিরে পাবো। আল্লাহর কাছে আমি আপনাদের জন্য, দেশের জন্য, দেশের জন্য, প্রথমত যারা এই মোবাইল গুলো বের করছে তাদের জন্য, সবার জন্য দোয়া করি যেন আল্লাহ সবাইকে আয়ু বাড়াই দেয়, যেন আপনারা শুনছি পরে আমাদের এরকম আরো হাজার হাজার মানুষের মায়ের কোল খালি এগুলো ভরি দিতে পারেন। তারপরে কারো বোন হারাইছে, কারো মা বাপ হারাইছে, এরকম হারায় অনেকেই, অনেক সময় হারায়। আপনি যেমন ওই দিন ভিডিওতে বলছেন যে মরণের পরে ছবিটা, আসলে ছবিটা আমিও দেখার পরে অনেক কান্না করছি। আপনি দেখছেন ছবিটা? জি, আমি দেখছি ওই ছবিটা, আমিও দেখছি। যখন ওই বড় মেয়েটাকে হুমায়ুন ফরিদ নিয়ে কাজ করায়, ওরে অনেক অত্যাচার করে আর কি। তো ওগুলা দেখে আমি মনে মনে কল্পনা করতাম যে আমার বোনটাকেও হয়তো যারা নেইছে তারা এইভাবে করতেছে, মারতেছে, ঠিক মতো খাওয়ান দিতেছে না, ঘুমাইতে দিতেছে না, সারা রাত দাঁড়া করাই রাখতেছে। তাছাড়া আমি নিজেও কাজ করছি ঢাকা মার্কেটের পাশে। আচ্ছা। ওখানে যখন কাজ করছি আমি একজন ইঞ্জিনিয়ারের বাসায় কাজ করছি, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। তো ওনাদের মেয়েটাও খুব দস্যি ছিল, মানে চম্পা চা চা, মানে আমি ওই রুম থেকে চাটা নিব, নিয়ে আসবো, একটা টাইমের দরকার আছে, কিন্তু টাইম টুইম বুঝার কোনো ইয়ে নেই। ওনার আইডিয়ার থেকে একটু বেশ কম হইলে আসতে দেরি, থাপ্পড় মারতে দেরি না। ওই মেয়েটার নাম ছিল লুবনা, ওর এক ভাই ছিল জুবাইর, আর ওর একটা ছোট বোন ছিল স্নিগ্ধা নাম। তো ওরা স্থানীয় ওই ঢাকায় স্ট্যান্ড প্লাজা পিজ্জা পেলের পিছনে, একটু পিছনে ওইখানে। তো ওইখান থেকেও আমি মানে ওদের অত্যাচারে চলে গেছি। তো চলে গেছি, আমাকে যে আনছিল গার্জিয়ান হয়ে দিছিল, উনি আবার রাঙ্গামাটি ওই আমাদের একটা বাংলা আছে ওইখানের দারোয়ান, উনি গার্জিয়ান হয়ে দিছিল বিদায়, মানে আমি সহি সালামতে বাড়িতে যাইতে পারছি। ওনাকে বলছি যে দেখেন আমার পক্ষে সম্ভব না, আমি এখানে কাজ করতে পারবো না, আমি যদি এখানে কাজ করি তাহলে আমি মরে যাবো, ওরা আমার মার ফেলবে। তারপরে আমি চলে গেছি। আর ওর মতো যদি আমি মানে ঠিকানা ছাড়া, লোকজন ছাড়া আসতাম, তাহলে আসলে ওরা আমারে মানে একবার খাই ফেলতো। আমি আর বাড়িতে ফেরত যাইতে পারতাম না। খুব আদর করতো। তো আমি আমার নিজে যখন কাজ করতাম, আমার নিজের উপরে মানুষ অত্যাচার করতো বা মানে ভাষা খারাপ করতো, বা আমার পাশে একটা মেয়ে, তার কেউ নাই, কিন্তু তার দেখা গেছে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। কাজ না করলে কেন রাখবো, কেন খাওয়াবো, পড়াবো, কোথায় মরবি মর, এরকম অনেক ঘটনা আমি দেখছি আমার নিশ্চয়। আমার কাছে কেন জানি মনে হয় যে এই যে ঢাকা শহরে যারা, শুধু ঢাকা শহরে না, মানে যারা এই ধরনের আচরণ করেন, এরা সাধারণত গ্রামীণ জীবনটা দেখে নাই। এরা শহরেই বড় হয়েছে, এরা জানে না যে অভাব জিনিসটা কি, এবং এদের আসলে ওই যে কালচারাল যে এক্সপিরিয়েন্সগুলো, কালচারাল মানে ডিফারেন্ট কালচারাল এক্সপিরিয়েন্স এটা লাইফে নাই। যেমন আমার কথা যদি আমি বলি, এটা আমার মতো বাংলাদেশের অসংখ্য ছেলেমেয়ে, তারা বিভিন্ন বিভিন্ন ধরনের পরিবেশে বড় হয়েছে। আমি একেবারে ক্লাস 8 পর্যন্ত গ্রামে বড় হয়েছে, আমি দেখেছি এইসব মানুষের জীবন কেমন হয়। একেবারে মাটির সাথে, মাটির মানুষ যারা খেতে ফসল ফলায়, কতটা বাধ্য হলে সন্তানকে অন্যের বাসায় দেয়, হ্যাঁ, তারপরে একটু উপশহর জীবন, তারপরে শহরের জীবন, তারপরে বর্তমান জীবন। সো আমার মোটামুটি এই ক্লাস ডিফারেন্স যে কালচার, সেটার আইডিয়া আছে। তো হয় কি, একটা মানুষের যদি আইডিয়া থাকে, তাহলে ওই মানুষটা কোনো একটা মানুষের যখন তার অভিজ্ঞতার জায়গা থেকে মিল পায়, তখন সে মিলাই দেখতে পারে যে ওকে ফাইন, ওই মানুষটার সাথে যে অত্যাচার হচ্ছে বা ওই মানুষটা যে এই ঘটনাটা ফিল করতেছে, এটা তো আমারই মানুষ, আমি তো চিনি বা আমি তো জানি এই মানুষটা কেমন, তখন সে অনুভব করতে পারে। কিন্তু এই ঢাকা শহরে একেবারে ছোটোবেলা থেকে ইট পাথরে বড় হওয়া ছেলেমেয়েরা
যখন দেখে যে বাইরে থেকে হুট করে একটা মেয়েকে নিয়ে আসা হয়েছে বাসায়, ও জানে না ও কোন পরিবেশ থেকে আসছে, ও মনেই করে যে ও হচ্ছে বাসার স্লেভ, ওকে যেভাবে বলবো সেভাবে ও করবে, ও হচ্ছে মেশিন, ওকে যদি যা বলে ও যদি না শুনে ওর উপর অত্যাচার করা যাবে, ও ধরেই নেয় ওর বিষয়টা হচ্ছে এরকম, এবং ওর সাথে খারাপ ব্যবহার করা যাবে। তো এইটা আসলে ওই যে বড় হয় না, যে ওই পরিবেশে কখনো থাকে নাই, দেখে নাই। এবং আমাদের তো একটা ধরেন আমরা একটা শব্দই ব্যবহার করি আমরা আমাদের দৈনন্দিন জীবনে, কাউকে যদি আমরা ছোট করতে চাই বস্তি বলে গালি দিই। এই যে বস্তিতে যারা বসবাস করে এরা বিভিন্নভাবেই কিন্তু গ্রামীণ ছিন্নমূল মানুষ, এরা এসে এরা শহরগুলোতে এই যে আমাদের মতো মানুষ যারা আছে তাদেরকে সার্ভ করে। তো আমি এই কথাগুলো এই কারণেই বলছিলাম যে আসলে বেস্ট ওয়েটা কি জানেন, যখন কোনো একটা মানুষের সাথে আপনি কন্টিনিউয়াসলি খারাপ ব্যবহার করবেন বা কেউ খারাপ ব্যবহার করতেছে, একটু নিজে থেকে চিন্তা করে দেখুন তো ওই জীবনটা তো আপনারও হইতে পারতো, এই জীবনটা আপনার। আর কান্দিস না, পাইছো তুইও আমারও পাইছো, আমিও তোরে পাইছি, কান্দার দিন শেষ। আল্লাহর শুকুর কর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এটা কি আপনার পরিবার? জি। আপনি নিশ্চিত? জি। আমি বলবো যে আপনি আপনার পরিবার পাইছেন? জি। আলহামদুলিল্লাহ। আপনারও অনেক অনেক ধন্যবাদ। আমাকে না, আমার এই ভাই সাদুত হোসেন বাবু, ও খুব ভালো কাজ করছে, কষ্ট করছেন। জি। আমার ওই চাচি ছাড়া নাইলে আমি যোগাযোগ করতে পারতাম না। আপনার ওই চাচিকে ধন্যবাদ, আমেরিকান চাচি। আমার চাচি অনেক কষ্ট করছে সবকিছু দিয়েই, এবং তারা যে 5টা ভাই, তাদের যে 5টা ভাইয়ের বউ অনেক ভালো, অনেক ভালো। জানেন না আমারে অমন ফ্যামিলিতে কিন্তু যে অবস্থা, আর আমি যে কোন পরিবেশের মেয়ে, কিন্তু তারা কোনো সময় বুঝতে দেয় নাই আমারে, কখনো বুঝতে দেয় নাই। এক জায়গা বসে খাওয়াইছে, এক জায়গা বসে পড়াইছে, এক জায়গা রাখছে। কিন্তু আমি ওই যে ওই খালুর কাছ থেকে আমি ভয়তে ওই যে চলে আইছি, তারপর এই জায়গাও আমারে খুবই ভালো জানছে। আলহামদুলিল্লাহ। এই যে দেখেন ভালো করছে, সারা জীবন ভালো বলবে সারা, এবং এটা যে কত বড় ইবাদত, এটা স্প্রেড করে, ভালোর একটা বড় শক্তি আছে, একবার করবেন এটা ভালো স্প্রেড করবে। জি। আমার ওই চাচা অনেক ভালো, যে চাচারা আমেরিকা থাকে, আবার যে দেশে থাকে সেও অনেক, তারও 2টা ছেলে, তার মেয়ে নাই। আমার ওই ভাইরা মনে হয় কি আমারই বোন, আমারে ছাড়া কিছুই বোঝে না। কিন্তু আসলে আমি আপনার ভিডিওটা হয়তো আমার মতো আরো অনেকে দেখবে দেশে বিদেশে, তো আমার সবার কাছে একবারে মানে যারা টাকাওয়ালা, যারা আমাদের মতো গরিবের পিঠে পাড়া দিয়ে সিঁড়ি বেয়ে উঠে, তাদের জন্য বলবো যে তাদের হাতেও ধরি, পায়েও ধরি, আল্লাহরও দোহাই দিই যেন তারা কোনো কাজে লোককে যেন অপমান অপদস্থ এরকম না করে। আপনার সাথে আমার সাথে মিললো না, ঠিক আছে, বের করে দেন, সুন্দর করে বিদায় দেন। সেখান থেকে নিয়ে আসছেন আপনি, আমাকে সেখানে পৌঁছে দেন। আপনার এই একটু ভুলের জন্য আমি পতিতালয়ের একটা মেয়ে হতে পারি, আপনার একটু ভুলের জন্য আমি বিদেশে পাচার হয়ে যাইতে পারি, আমি আপনার একটু ভুলের জন্য আমি রাস্তা টোকাই হইতে পারি, আপনার একটু ভুলের জন্য আমার লাইফ মানে আমার জীবন জৈবন সব শেষ হয়ে যাবে, আমি পাইলাম না, আমি একদম নিঃস্ব সর্বহারা। তো এটা শুধু আমি না, আমার জায়গায় যে থাকবে বা আমার মতো অনেকেই এরকম হয়েছে, আমার থেকে আরো বেশিও হয়েছে, আমার চোখে দেখা। আমি ঢাকা শহর, চট্টগ্রাম, এই নোয়াখালী, এই মাইজদি আলামিন ডাক্তারের বাসায় ছিলাম। তো এরকম বিভিন্ন জায়গায় গিয়ে আমার বোনকে খোঁজার উদ্দেশ্যে বা আমি নিজে বাঁচার জন্য বা আমার পরিবারকে বাঁচাবার জন্য আমি অনেক জায়গায় এরকম দেখছি, আমার নিজের চোখে দেখা, আমাকে কেউ বলতে হবে না, বা কেউ যদি আপনারা আমাকে ঘুরে ফিরে বলেন আমাকে বিশ্বাস করাইতে পারবেন না, তার কারণ আমি নিজের চোখে দেখছি। তো যাদের জীবন নষ্ট করছেন তা তো হয়েছে, তাদেরকে আর ফিরে দেওয়া সম্ভব না, কিন্তু ভবিষ্যতে যাতে আর কারো জীবন নষ্ট না হয় এই জন্য আমি সবাইকে, আপনাদেরকেও, দর্শকদেরকে, দেশ বিদেশে সবাইকে আমি হাতে পায়ে ধরে বলবো, আল্লাহর দোহাই দিয়ে বলবো, রাসূলের দোহাই দিয়ে বলবো যে আপনারা এই ধরনের কাজ আর করিয়েন না কেউ। জি, আমি একমত আপনার সঙ্গে। সবাই রেডি আছে? প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওর মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানায় সফলতার সংখ্যা দাঁড়ালো 235, 365টা ভিডিওর মধ্যে, এবং লস্ট অ্যান্ড ফাউন্ডে 30। ইন টোটালি আমরা 265টা ছেলে মেয়েকে যারা পরিবার থেকে হারিয়েছিল তাদেরকে পরিবারে ফিরিয়ে দিতে পেরেছি বিগত 3 বছরে, আলহামদুলিল্লাহ। এগেন এই সংখ্যা আরও বাড়ুক, আপনারা দোয়া করবেন, এবং বিশেষভাবে দোয়া করবেন আমার জন্য, যাতে আমার ক্লান্তি না আসে, কারণ ইদানিং আমার অনেক টায়ার্ড ফিল হয় কাজ করতে করতে। চলেন এবার সবার সঙ্গে দেখা করে দিই। হ্যাঁ, ক্লিপটা খোলেন একটু।
ছোট ভাই শিখা ওই হয়েছে আমার বাবা। কান্দিস না, আল্লাহর দে শুকুর কর যে আমরা সবাই সবাই পাইছি, এটাই শুকুর। আব্বার মতো তো মরি নেই, আব্বার দেখতে পারলে আমাকে আল্লাহ বাসাই রাখছে, এই দেখার লাগে। কান্দিস না, কান্দিস না, বল 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 তুই বল পাশে বল। যারা আপনারা পরিচয় করে দেন ওদের সঙ্গে। আচ্ছা, ইনি হচ্ছেন, পরিচয় করে দেন। হ্যাঁ, এটা ছেলে, মামা ভাগিনা আর কি। আমরা আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি। না সুখে তো আছো, একটা অনুভব তো হইতেই পারে যে এরকম গরিব, এরকম এরা আমাদের আত্মীয় স্বজন কিভাবে হয়, যদি এরকম কোন অনুভব থাকে বলো। আমরাও তো গরিব, ফ্যামিলির সাথে আছি, ভালো লাগছে, যেভাবে সুখে আছি। গরিব ধনী কথা না, কথা হচ্ছে আমরা সবাই মানুষ, বেঁচে থাকলে মানুষের অনেক কিছু করতে হবে। গরিব ধনী বিষয়টা হচ্ছে জীবনের, ধরেন আল্লাহ চাইলে আপনাকে রাতারাতি ধনী বানাই দিতে পারে, কিন্তু আপনি তো চাইলে আপনার বোনের ওই পেট থেকে যে বের হয়েছে তাকে আপনি বানাইতে পারবেন না সারা জীবনে, তাই না? সুতরাং সম্পর্ক অস্বীকারীকে কিন্তু আল্লাহ পছন্দ করেন না, এটা হচ্ছে বিষয়। আর ওনারা সম্পর্ক খুঁজতেছিলেন, যে কারণে এখানে আসছে, আর আপনি জানা মাত্রই আপনি রাঙামাটি থেকে চলে আসছেন, এইটাই সারা জীবনের সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ। একইভাবে খুঁজছে, বলছে উনি ভিতর থেকে, আপনার সাথে কথা বলার জন্য খুবই আগ্রহী। একসময় বলবো ইনশাআল্লাহ, হ্যাঁ একসময় বলবো। ঠিক আছে, উনি কি আপনি কথা বলছেন? আমি আশাবাদী ছিলাম যে আমি কোনো একদিন হয়তো বড় বোনকে পাবো। আচ্ছা জি, এইটাই মনে মনে একটা আশা ছিল। এটা আপনার পরিবার? আপনার বড় বোন না কি জন্য বললেন? বড় ভাই আছে একটা না, উনি বেঁচে আছেন তো? আচ্ছা, তো গিয়ে দেখা করেন, এই হচ্ছে বিষয়। তো খুশি তো হয়েছেন? জি আলহামদুলিল্লাহ খুশি। অ্যাট লিস্ট সে বাপ মায়ের কবরের কাছে যাইতে পারবে। হ্যাঁ, এই হচ্ছে। তো ঠিক আছে, রোজা রমজানের দিন আমি আর মিষ্টি মুখ করার কথা বললাম না। হ্যাঁ, ওই যে পিছিয়ে ও যদি রোজা না রাখে ওকে মিষ্টি মুখ করা। ঠিক আছে, আপনারা বসেন, দাঁড়ায় থাকেন না প্লিজ, বসেন। হ্যাঁ, আপনার ওই আমেরিকান নামে আমার সালাম দিয়ে, আজকের কথা বললাম না, অনেক কথা বলছি, দোয়া করতে বলেন আমাদের জন্য। ঠিক আছে, ভালো থাকবেন। শেষ করি ভাই, আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এবং শ্রোতা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই যে আমাদের এই বোনটি তার পরিবারের কাছে ফিরে গেল। যেখানে আমরা নিরাশ হই, যেখানে আমরা হতাশ হই, সেখানেই তিনি আশার সঞ্চার করেন এবং তিনি আমাদের প্রতিপালক, তিনিই কেবল এটা পারেন। তো অবশ্যই ধন্যবাদ জানাবো সাদত হোসেন বাবু আপনাকে, যে আপনি একটা দুর্দান্ত কাজ করেছেন। আমার এন্টায়ার টিম মেম্বার যারা কাজ করছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো। এবং একই সাথে আমি আবারও আপনাদেরকে বলছি যে আমির হোসেন বাবুর জন্য আমরা যে প্রজেক্টটা হাতে নিয়েছি সেটার কাজ আল্লাহর রহমতে ভালো চলছে। আপনারা নিশ্চয়ই ওর কথা ভুলে যাবেন না। জাকাতের ব্যাপারে আমি বলেছি, আমার এই ভাইটি প্রতিবন্ধী, শুধু সে না, তার বাবা প্রতিবন্ধী এবং তার এক ভাই সেও প্রতিবন্ধী। তারা তিনজনই তার মায়ের উপর নির্ভরশীল এবং তাদের এই চারজনের পরিবারে তার মা ছাড়া মানে দৃশ্যত তাদেরকে সহায়তা করার মতো কেউ নাই। এক গ্লাস পানি খেতে হলেও তার মায়ের উপর নির্ভর করতে হয়। তো আমার এই ভাইটি আপন ঠিকানার অন্যতম একজন টিম মেম্বার, তার জন্য আমরা আপনাদের কাছে একটা সামষ্টিক সহায়তার জন্য আমরা একটা আহ্বান জানিয়েছি এবং তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই। তার বাবা আসলে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে নিয়ে এসে তাদের পরিবার চালান। এই চেয়ে চিনতে শব্দটা শুনতে আসলে খুব ভালো শোনা যায় বলেই আমি আসলে এভাবে বলছি। আসলে
এই চাওয়া মানে হচ্ছে একেবারেই দৈনন্দিন যে চাওয়াটা, ঠিক আছে? এটা তো হয়তো আমির হোসেন বাবু কষ্ট পাবে, এই কারণে আমি বলছি না এইভাবে শব্দটা। তো এই পরিবারটার একটা স্থায়ী ঠিকানা দরকার, এবং সেটার জন্য আমরা একটা সামষ্টিক চেষ্টা হাতে নিয়েছি, ইনক্লুডিং স্টুডিও অফ ক্রিয়েটিভার্স। তো আমি আপনাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছি এই কারণে যে জাকাতের একটা ব্যাপার আছে, আপনারা জানেন এই মাসে আপনাদের জাকাত থেকে অল্প কিছু অর্থ, একেবারেই ন্যূনতম অর্থ যদি আপনারা আমাদের এই ভাইটির জন্য সহায়তা করতে পারেন, আপনারা দয়া করে সহায়তা করবেন। এটা আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান। আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করছি, এবং আপনারা দোয়া করলে ইনশাল্লাহ আমরা নিশ্চয়ই ওর জন্য একটা স্থায়ী ঠিকানা করতে পারবো। আমাদের ইচ্ছা আছে, বাকিটুকু আল্লাহ যদি সক্ষমতা দেন তো হবে। তো এই হলো বিষয়। এবং আমার আপন ঠিকানার টিম মেম্বার যারা আছেন তাদেরকে আমি বলবো যে কেউ যদি কোনো বিষয়ে কোনো কোয়ারি করে, আপনারা যে ভিডিওতে ওর যে ভিডিও ফুটেজটা ছিল সেই ভিডিও ফুটেজ সহ ওর যে স্ক্রিনশটগুলো আমি আপনাদের বলেছিলাম, ব্যাংক ডিটেল এবং অ্যাকাউন্ট নাম্বার, এগুলো আপনারা ওখান থেকে কপি করে তার কমেন্টসের রিপ্লাইগুলো আপনারা দেবেন। তো এই হচ্ছে বিষয়, এটাই হচ্ছে আমাদের সম্মিলিত প্রচেষ্টা। এবং একটা মোটামুটি ফান্ড আমরা গঠন করতে পারলে, একটা ভালো অঙ্কের একটা অর্থ জোগাড় হলে, যেটুকু হলে ওর জন্য একটা স্থায়ী নিবাস করা যায়, তখনই আমরা স্টেপ নেওয়া শুরু করবো ইনশাল্লাহ। সো আপনারা সবাই সহায়তা করুন, এই প্রত্যাশা জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আর ওই যেটা মাঝখানে বলছিলাম যে আমার বড় ক্লান্ত লাগে, ইনফ্যাক্ট প্রতিদিন এইভাবে ক্যামেরার সামনে বসতে গিয়ে আসলেই অনেক বেশি ক্লান্ত লাগে। তবে আপনারা যদি দোয়া করেন তাহলে নিশ্চয়ই আল্লাহ মনোশক্তি, বলশক্তি সবকিছুই বাড়িয়ে দেবে বলে আমার বিশ্বাস। ভালো থাকুন, শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।